আসসালামু আলাইকুম। এই ভিডিওটাতে আমাদের খুবই অ্যাটেনশন দিতে হবে কারণ আমরা মেমব্রেন ট্রান্সপোর্ট নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং মনোযোগ না দিলে আমরা ভালো করে বুঝতে পারবো না। আচ্ছা, আমরা শুরুতেই আসি যে আসলে আমাদের যে সেল থাকে এটাকে যদি আমি চিন্তা করি যে এটা একটা সেল, এখানে এই যে আমি একটা সেল আঁকাইছি, তো এই সেলের মধ্যে বিভিন্ন সাবস্ট্যান্স যেমন অক্সিজেন সেলের বাহিরে আমরা জানি, বাহির থেকে এটা ভিতরে আসতে হবে, কারণ যদি না আসে ইসিএফ থেকে যদি অক্সিজেন আমরা সেলের মধ্যে না পাই তাহলে সেল সার্ভাইভ করতে পারবে না। গ্লুকোজ সেলের মধ্যে আসা লাগবে, অ্যামাইনো অ্যাসিডও সেলের মধ্যে আসা লাগে। পাশাপাশি কিন্তু দেখা যায় যে আমাদের সেলের জন্য আরও অনেক কিছু দরকার হয়। আমাদের সেলের জন্য বিভিন্ন স্টেরয়েড হরমোন, তারপরে হচ্ছে গিয়ে আরও বিভিন্ন সাবস্ট্যান্স যেগুলো ইএসসিএফ থেকে সেলের মধ্যে আসা দরকার আইসিএফে, সেই জিনিসগুলো কিন্তু ট্রান্সপোর্টেশন দরকার। ঠিক একইভাবে সেলের মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইড থেকে এটাও সেলের বাহিরে যাওয়া দরকার, বা বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্টস যেগুলো সেলের মধ্যে দরকার নাই সেগুলো বাহিরে আসা দরকার। অথবা সেলের মধ্যে হয়তো বা আমি ধরলাম এটা বিটা সেল অফ প্যানক্রিয়াস, অর্থাৎ হয়তো বা এটা অগ্নাশয়ের একটা সেল বা এটা যে কোনো একটা মানে গ্ল্যান্ডুলার সেল, এখান থেকে কিন্তু বিভিন্ন হরমোন সিক্রেট হইতে পারে, হরমোন তৈরি হইতে পারে, বিভিন্ন নিউরো ট্রান্সমিটার তৈরি হইতে পারে। সো এই যে হরমোনগুলো তৈরি হইতে পারে, এই হরমোনগুলো এখানে তৈরি হয়ে কিন্তু আমি ধরলাম ইনসুলিনের কথা আমি চিন্তা করলাম যে ইনসুলিন, সেই ইনসুলিনও কিন্তু আমার এখান থেকে কি করা লাগবে, এখান থেকে বাহিরে যাওয়া লাগবে, কারণ এটা বাহিরে লাগবে, প্রয়োজন, রাইট? সেলের মধ্যে বসায় রাখলে বা স্টোর করে রাখলে তো হবে না, এটা বাইরে সিক্রিট করতে হবে। সো ঠিক একইভাবে ওয়েস্ট প্রোডাক্টসগুলো আমরা বাইরে সিক্রিট করি। তো আমরা জানতে পারলাম যে কিছু প্রোডাক্টস যেগুলো আমাদের সেলের মধ্যে ঢুকানো লাগে আর কিছু প্রোডাক্ট যেগুলো সেলের থেকে বাহির করা লাগে। তো এই ঢুকানো এবং বাহির করা এগুলোর জন্য কিছু মেকানিজম আছে, ট্রান্সপোর্ট মেকানিজম। তো এই ট্রান্সপোর্ট বা এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো, ভিতর বাহির বাহির ভিতর, সো এই যে মেকানিজমগুলো সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমরা খুব অ্যাটেন্টিভলি একটু ফলো করার ট্রাই করবো বিষয়গুলো। হ্যাঁ, শুরুতে হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্ট। এটাকে আমরা কি বলি তাহলে? এটা একটা বায়ো, ফিজিও, কেমিক্যাল, এই তিনটে ওয়ার্ড আমরা বলতে পারি, খুব ইম্পর্টেন্ট। ফিনোমেনন মানে ঘটনা, এটা এমন একটা ঘটনা যেটা মাধ্যমে কী হয়, ডিফারেন্ট সাবস্ট্যান্সেস মানে সেল মেমব্রেন দিয়ে, সেল মেমব্রেন বা বায়োলজিক্যাল মেমব্রেন, এটা আমরা জানি যে সেল মেমব্রেন থাকে, যে এটা লিপিড বাইলেয়ার দিয়ে গঠিত, আমরা জানি। আচ্ছা, আমি সেল মেমব্রেন নিয়ে একটু বলি যে আমাদের যে সেল মেমব্রেন থাকে সেই মেমব্রেনে কী থাকে, এভাবে হেড থাকে, রাইট? এই হেডগুলো হচ্ছে ফসফোলিপিড এবং এখানে হচ্ছে ফ্যাটি অ্যাসিডের টেইল থাকে, এইভাবে এইভাবে এইভাবে। আচ্ছা, আমি অন্য কালার দেখাই, এইভাবে এইভাবে এইভাবে। আচ্ছা, তো এখানে এই যে জায়গাটা, এই যে রিজনটা, এই যে এই রিজনটা অর্থাৎ এই হেডটা, এটা কিন্তু পোলার, অর্থাৎ এটা পোলার, বাট এই যে জায়গাটা এটা নন পোলার, অর্থাৎ টেইলগুলা, ফলে টেইলগুলা কিন্তু লিপিড সলিউবল যে সাবস্ট্যান্সগুলা, সেই সাবস্ট্যান্সগুলো কিন্তু এইগুলো খুব সহজেই ক্রস করে ফেলতে পারবে সেল মেমব্রেনের এই বাইলেয়ার। কিন্তু যেগুলো ওয়াটার সলিউবল সেগুলো কিন্তু এই যে টেইলের কারণে এইগুলো পাস করতে পারবে না সরাসরি। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে যেহেতু এই নন পোলার টেইলগুলো থাকে, জন্য ওয়াটার সলিউবল যে সাবস্ট্যান্সগুলো, আমরা যে সাবস্ট্যান্স দুই ধরনের হয়, লিপিড সলিউবল, ওয়াটার সলিউবল। সো লিপিড সলিউবলগুলো যেহেতু এটা লিপিড বাইলেয়ার, ফলে খুব সহজেই পাস করে যেতে পারবে, বাট ওয়াটার সলিউবলগুলো কিন্তু এই টেইলের কারণে এটা পাস করতে পারে না। আচ্ছা, যাই হোক, এটাতে আমরা আসতেছি। তবে তার আগে আমরা ডেফিনেশনটা একটু পড়ে নিই যে এটা একটা বায়োফিজিওকেমিক্যাল ফিনোমেনন বা ঘটনা, যেখানে হচ্ছে কী হয় যে বিভিন্ন সাবস্ট্যান্স এই সেল মেমব্রেন দিয়ে, সেল মেমব্রেনের মধ্যে দিয়ে হচ্ছে ইনসাইড টু আউটসাইড, এখানে অ্যান্ড ভাইস ভার্সা, এটা দ্বারা বোঝাইছে যে অ্যান্ড আউটসাইড টু ইনসাইড। সো দুইটাই হইতে পারে, ইনসাইড টু আউটসাইড হইতে পারে, আউটসাইড টু ইনসাইড হইতে পারে। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে বা জানা লাগবে সেটা হচ্ছে যে এই ট্রান্সপোর্ট মেকানিজমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দুইটা ব্রড হেডিংয়ে। যে আমরা ম্যাক্রোমলিকিউলস যেগুলো আছে, যে মলিকিউলসগুলো বা যে সাবস্টেন্সগুলোর সাইজ অনেক বড়, সেগুলো আমরা একভাবে ট্রান্সপোর্টেশন করি, আর যেগুলো মাইক্রোমলিকিউলস সেগুলোর জন্য ট্রান্সপোর্টেশন মেকানিজম আলাদা। সো ম্যাক্রোমলিকিউলস বা বড় সাইজের, লার্জ সাইজের যে মলিকিউলসগুলো, এগুলো ট্রান্সপোর্টেশন মেনলি হয় হচ্ছে এক্সোসাইটোসিস এবং এন্ডোসাইটোসিস, দুই প্রক্রিয়াতে। খুবই ইম্পর্ট্যান্ট। সহজভাবে বলতে গেলে যে এটা হচ্ছে ভেসিকুলার ট্রান্সপোর্ট মেকানিজম। ম্যাক্রোমলিকুলসগুলো ভেসিকুলার ট্রান্সপোর্ট মেকানিজমের মাধ্যমে মেইনলি ট্রান্সপোর্টেড হয়। তো ভেসিকুলার ট্রান্সপোর্ট মেকানিজম মানে কি? এই যে আমি ধরলাম সেল, এটা আমি ধরলাম একটা সেল, এবং এই সেলের মধ্যে বিভিন্ন ভেসিক্যাল ফর্মেশনের মাধ্যমে, দেখো এই যে হচ্ছে আমাদের সেল মেমব্রেন, ঠিক আছে? এটা হচ্ছে সেল মেমব্রেন, এবং আমরা ফার্স্টে এন্ডোসাইটোসিস পড়তেছি। তো এই জায়গায় হলো কি আমার সেলের ভিতরে, এটা হচ্ছে ইনসাইড দ্য সেল, এই যে হচ্ছে ইনসাইড, ঠিক আছে, ইনসাইড দ্য সেল। তো এখানে মেনলি যে কাহিনীটা হচ্ছে, আমি ধরলাম এই যে কিছু মলিকিউলস বা সাবস্ট্যান্স, এই সাবস্ট্যান্সগুলোকে আমি ভিতরে ঢুকাইতে চাই, আমার ইনসাইড দ্য সেলে ঢুকাইতে চাই। এখন এই জন্য আমি কী করব, আমি হচ্ছে এরকম একটা মানে
ভেসিকল আমি ফরমেশন করার ট্রাই করতেছি। ফার্স্টে কিছুটা ফরমেশন হইলো, পরে দেখা গেল এটা আরও ভিতরে ঢুকে আরও একটু মানে প্রমিনেন্টলি এটা ফরমেশন করলো, এবং পরবর্তীতে এটা একেবারে একটা ভেসিকল ফরমেশন করে ফেলছে। সো এই যে বিষয়টা, এবং ভেসিকল ফরমেশন করে কি করছে, সেলের মধ্যে কিন্তু ঢুকে গেছে। সো আমার যে অবজেক্টিভ যে আচ্ছা এই যে সাবস্ট্যান্সগুলো ছিল এগুলোকে আমি সেলের মধ্যে ঢুকাই ফেলবো এবং সেটা একটা ভেসিকল দ্বারা আবদ্ধ থাকবে, এটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি এন্ডোসাইটোসিস, যে আমি বাহির থেকে একটা কিছু ভিতরে ঢুকাইলাম। ঠিক একইভাবে এক্সোসাইটোসিস কি, আমি ধরলাম যে এই যে হচ্ছে আমার সেলের মধ্যে থেকে বাহির করবো আমি কিছু, এটাই তো এক্সোসাইটোসিস। সো এটা তো ইনসাইড দ্য সেল, ইনসাইড। তো ইনসাইড দ্য সেলে এই যে কিছু মলিকিউলস আছে ভেসিকল বাউন্ড, এই যে আমি ধরলাম এটা এসিটাইল কোলাইন, এক ধরনের নিউরো ট্রান্সমিটার যেটা নিউরনের থাকে। আচ্ছা যাই হোক, তো এই জায়গায় বাউন্ড কিছু নিউরো ট্রান্সমিটার আছে, ভেসিকল বাউন্ড বা ভেসিকলের মধ্যে আবদ্ধ। তো এটা কী করলো, এটা হচ্ছে এই সেল মেমব্রেনের সাথে বাইন্ড করলো, মানে সেল মেমব্রেনের সাথে অ্যাটাচ হলো, ইম্প্যাক্ট হলো, এবং ইম্প্যাক্ট হয়ে এটা কী করলো, এরকম একটা স্ট্রাকচার ফরমেশন করলো, আর আলটিমেটলি এটা এরকম ফরমেশন করে এটাকে বাহিরে রিলিজ করে দিবে। এটা তো আউটসাইড, রাইট? মানে এটার কথা যদি আমি চিন্তা করি তাহলে এই জায়গাটা তো আউটসাইড। সো আউটসাইডে এই স্ট্রাকচারগুলোকে বা এই অ্যাসিটাইল কোলাইনগুলোকে আমি ধরলাম রিলিজ করে দিল। সো এটাকে আমরা বলতেছি এক্সোসাইটোসিস। সো এন্ডোসাইটোসিস মানে সেলের মধ্যে ঢুকানো, এক্সোসাইটোসিস মানে সেলের বাইরে বের করা, এবং এটা ভেসিকুলার ট্রান্সপোর্ট, ভেসিকল ফরমেশনের মাধ্যমে এগুলো করে। এই জিনিসটা আমরা জানলাম, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আরেকটা ট্রান্সসাইটোসিস নামে একটা কথা আছে, বা যাকে আমরা রিসিপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস বলতে পারি। এটাকে আমরা বলতে পারি রিসিপ্টর মিডিয়েটেড, এটা আরেকটা নাম কি, রিসিপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস। এটা এক ধরনের এন্ডোসাইটোসিস, হ্যাঁ, অর্থাৎ সেলের মধ্যে ঢুকাবে। আমি ধরলাম এই যে হচ্ছে সেল মেমব্রেন, এই যে সেল মেমব্রেন, তো এই সেল মেমব্রেনে কী থাকে, অনেকগুলা এলডিএল রিসেপ্টর থাকে, এবং এই সেল মেমব্রেনটা আমি ধরলাম লিভারের একটা সেল মেমব্রেন, লিভারের হেপাটোসাইটের একটা সেল মেমব্রেন, অর্থাৎ লিভার সেলের একটা সেল মেমব্রেন। আচ্ছা, তো এখানে কি আছে, এখানে হচ্ছে এলডিএল আছে, এখানে এলডিএল এগুলো হচ্ছে রিসিপ্টর। আমরা জানি রিসিপ্টরের সাথে কোনো একটা জিনিস বাইন্ড করে, রিসিপ্টর মানে কি, যেগুলো রিসিভ করে। সো এগুলো হচ্ছে রিসিপ্টর, আর এগুলা হচ্ছে এলডিএল, আর এগুলো হচ্ছে এলডিএল রিসিপ্টর। তো এলডিএল রিসিপ্টরের সাথে এলডিএল বাইন্ড করছে। এখন এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই জায়গায় এক ধরনের ভেসিকল কাইন্ড অফ বা ভিতরের দিকে ঢুকে যায় ভেসিকল ফরমেশনের জন্য। সো এখানে এইভাবে একটা সেল মেমব্রেনের ভিতরে একটা গর্ত হয়ে যায়, এবং গর্তের মধ্যে এই রিসেপ্টরগুলো চলে আসে, এবং এভাবে হইতে হইতে আমি যদি দেখাই যে অ্যাকচুয়ালি এখানে শুধু এলডিএল পার্টিকেলস দেখাইছে, কিন্তু এখানে এলডিএল রিসিপ্টর সহ পার্টিকেলসগুলো থাকে। ফলে দেখা যায় যে এইভাবে সেল মেমব্রেনের পরবর্তীতে এক পর্যায়ে দেখা যাবে এরকম করতেছে, একটা গর্ত ক্রিয়েট করে দিল, এবং এই গর্তের মধ্যে এলডিএল রিসিপ্টর প্লাস এলডিএল আছে, এলডিএল রিসিপ্টর প্লাস এলডিএল আছে, এলডিএল রিসিপ্টর প্লাস এলডিএল আছে। এভাবে যখন আসে এক পর্যায়ে যে ঘটনাটা ঘটবে যে এলডিএল যেগুলো আছে এগুলো আলাদা হয়ে যাবে, এবং এলডিএল রিসিপ্টর এগুলো আলাদা হয়ে যাবে, এবং এভাবে আলাদা হয়ে যাওয়ার ফলে এলডিএল রিসেপ্টরগুলো যে কাজটা করবে, এলডিএল রিসেপ্টরগুলো আবার সেল মেমব্রেনে চলে যাবে, কারণ আবার নতুন কাজে এগুলো লাগবে। এলডিএল এখানে বসবে, আবারও এটা কাজ করবে, সো এখানে আবারও এলডিএল বসবে, সো এই কাজগুলো করবে, আবার রিসাইকেলিং, অর্থাৎ এলডিএল রিসেপ্টরগুলো আবার আগের জায়গায় চলে যাচ্ছে, এগুলা নষ্ট হবে না। কিন্তু এই যে আমি এলডিএল এখানে পাইলাম, আমরা জানি এলডিএল কি, এলডিএল অ্যাকচুয়ালি লো ডেনসিটি লিপোপ্রোটিন, এটাই বলা হয় না, রাইট? এটা মানে হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন, যেটা এক ধরনের কোলেস্টেরল, আমাদের শরীরের জন্য এই কোলেস্টেরলটা ভালো না। সো এটাকে লিভার কী করবে, লিভার তার যে নর্মাল কাজ বা এলডিএল এর যে মেটাবলিজমগুলো সেগুলো মেনটেন করতে এই এলডিএলগুলো কাজে লাগবে, বা এই এলডিএলগুলো অন্য সাইকেলে চলে যাবে। বা ওভারঅল কথা, আমার এই এলডিএল রিসেপ্টরগুলো কী করলো, ভিতরে ঢুকলো এই যেরকম একটা ট্রান্সপোর্ট মেকানিজমের মাধ্যমে, যেটাকে আমরা বলতেছি ট্রান্সসাইটোসিস বা রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস, যেহেতু সেলের মধ্যেই ঢুকছে। আর এন্ডোসাইটোসিসের ক্ষেত্রে আমাদের আরও দুইটা জিনিস হচ্ছে এখানে একটু ভালো করে মাথায় রাখতে হবে। সেই দুইটা জিনিস কি, খুবই ইম্পর্টেন্ট, যে পিনোসাইটোসিস আর হচ্ছে ফ্যাগোসাইটোসিস, এই দুটো ডিফারেন্স আমাদের একটু জানতে হবে। আমরা মনে রাখবো যে এই যে তো আমাদের মানে সেল, তো সেলের মধ্যে যদি এমন হয়, ফার্স্ট কথা এটা তো অ্যান্ডোসাইটোসিস, মানে সেলের মধ্যে ঢুকবে যদি কোনো ওয়াটার মলিকিউলস, আমি ধরলাম ওয়াটার মলিকিউলস বা ওয়াটারি কোনো মলিকিউলস, সেগুলো ঢুকবে, তাহলে সেগুলো ঢোকার জন্য ফার্স্ট এরকম একটা অবস্থা ক্রিয়েট করবে, এটার মধ্যে এই ওয়াটার মলিকিউলসগুলো আসবে, তারপর সেটা আরও বেশি ডিপেন্ড হবে, ওয়াটার মলিকিউলসগুলো এখানে আসবে, এবং আলটিমেটলি সেলের মধ্যে এরকম একটা ভেসিকল ফরমেশন করলে সেলের মধ্যে এগুলো ঢুকে যাবে, ঠিক আছে? কিন্তু আমরা যদি এমন হয় যে এই যে একটা সেল, এবং সেলের বাহিরে এখানে একটা ব্যাকটেরিয়া আছে, এখানে আমি ধরলাম এটা একটা ব্যাকটেরিয়া, এবং এই ব্যাকটেরিয়াটাকে কী করবে, ব্যাকটেরিয়াটাকেও কিন্তু এরা এভাবে
সিউডোপোড গঠন করবে বা ভেসিকল গঠন করার ট্রাই করবে, এটাকে আবদ্ধ করবে, আবদ্ধ করে সেলের মধ্যে ঢুকে আয় না এরকম একটা ভেসিকলের মধ্যে সেটাকে আবদ্ধ করবে, সেটাকে আমরা পরবর্তীতে ফ্যাগোসোম বলি। আচ্ছা যাই হোক, সো এই যে বিষয়টা যে কোন একটা সাবস্টেন্স যেটা ভিজিবল বা সাইজে বড় এরকম কোনো সাবস্টেন্স, যেমন ব্যাকটেরিয়া, কোনো ডেড সেল, টিস্যু ডেব্রিস, এগুলোকে যদি আমি ভিতরে নিয়ে আসি সেটাকে আমরা বলতেছি ফ্যাগোসাইটোসিস। একটা মলিকিউলস, এটা কোনো লিকুইড না, এটা কোনো ওয়াটারি সাবস্টেন্স না, সেটাকে আমরা ফ্যাগোসাইটোসিস বলতেছি। আর পিনোসাইটোসিস মানে হচ্ছে যেটা আমরা সলিউশন, কোনো একটা সলিউশন বা যেটা মাইক্রোস্কোপের আন্ডারে দেখা যাচ্ছে না, এইগুলাকে আমরা বলতেছি হচ্ছে পিনোসাইটোসিস। যেমন প্রোটিন ইনজেকশন হইতে পারে, ভিটামিন হইতে পারে, এবং এটাকে আমরা বলতেছি সেল ড্রিঙ্কিং, যেহেতু একটা ওয়াটারের সাথে রিলেশন আছে, এবং এটাকে বলতেছি সেল ইটিং, কারণ আমরা যখন কোনো কিছু খাই তখন তো চাবাই চাবাই খাই। তো ব্যাপারটা হচ্ছে এইগুলা কিন্তু ওয়াটারই নেই না, যেগুলো হচ্ছে আমরা ফ্যাগোসাইটোসিস করি। সো এই জিনিসগুলো আমরা একটু জাস্ট মাথায় রাখবো। আমি অনেকটা টাইম স্পেন্ড করে ফেলছি জাস্ট এই কথাগুলো বলতে, আমার কাছে মনে হয় যে এত কথা বলার দরকার ছিল না। এখন আমরা চলে আসি হচ্ছে ট্রান্সপোর্ট অফ মাইক্রোমলিকুলস। এতক্ষণ আমরা যা জানছি সেগুলো হচ্ছে ম্যাক্রোমলিকুলস বা বড় সাইজের মলিকুলসগুলো ট্রান্সপোর্টের ক্ষেত্রে। এখন আমরা মাইক্রোমলিকুলস বা পিচ্ছি পিচ্ছি একেবারে, সেটা আয়ন হইতে পারে, সোডিয়াম আয়ন হইতে পারে, পটাশিয়াম আয়ন হইতে পারে, কোনো আয়ন হইতে পারে, বা অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ, ঠিক আছে। এই যে ছোটো ছোটো জিনিসগুলো, এগুলো কীভাবে ট্রান্সপোর্ট হয় সেই জিনিসগুলো আমরা এখন দেখবো। তো সেক্ষেত্রে এটা দুইটা প্রসেস আছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং প্যাসিভ ট্রান্সপোর্ট। মনে রাখবো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেটা, অ্যাক্টিভ কথা শুনে বোঝাচ্ছে এখানে অ্যাক্টিভলি এনার্জি লাগবে। সো এনার্জি লাগবে, এবং এনার্জিটা মেনলি এটিপি ভাঙার মাধ্যমে তৈরি করবে। এটিপি মানে কি? অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। এটা আমরা পড়ে আসছি যে এটিপি মানে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করি, এগুলো নিয়ে পরবর্তীতে জানবো। বাট কথা হচ্ছে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এনার্জি তৈরি দরকার হবে এই ট্রান্সপোর্টটাতে, হ্যাঁ, মানে সেলের মধ্যে ঢুকবে অথবা সেলের বাইরে বেরোবে, বাট অ্যাক্টিভলি এখানে এনার্জির দরকার হবে। আর প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি, যে সেলের মধ্যে ঢুকলো অথবা বাহিরে বেরোলো, বাট এক্ষেত্রে কোনো এনার্জি লাগবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে অসমোসিস আর ডিফিউশন আছে, সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন আছে। তো ডিফিউশনকে আমরা দুই ভাগে ভাগ করছি। তো সিম্পল ডিফিউশন মানে কোনো ক্যারিয়ার প্রোটিন লাগবে না, এখানে ক্যারিয়ার প্রোটিন লাগবে। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টকে আমরা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে ভাগ করছি। তো এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেটা, সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো না। আমাদের এই ভিডিওর আলোচনার টপিক থাকবে প্যাসিভ ট্রান্সপোর্ট, যেখানে এনার্জি লাগে না, হ্যাঁ। সো আমরা মেইনলি ডিফিউশন এবং অসমোসিস এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করাটাই করবো যত দ্রুত সম্ভব। এবং পরবর্তী ভিডিওতে বা পার্ট 2-তে মেমব্রেন ট্রান্সপোর্টে আমরা আলোচনা করবো হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা টপিকই। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি সিম্পল ডিফিউশন। আসলে এই যে তো আমাদের সেল মেমব্রেন, এবং এই যে হচ্ছে লিপিড বাইলেয়ার, এবং এই ভিতরে হচ্ছে এই যে হচ্ছে ইনসাইড দ্য সেল, এবং এটা হচ্ছে আউটসাইড। তো আমি ধরলাম আউটসাইডে হচ্ছে এখানে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অথবা এখানে নাইট্রোজেন, অ্যালকোহল, সেরকম বিভিন্ন জিনিস। তো এই জিনিসগুলো কী করে? এই জিনিসগুলো হচ্ছে ওয়াটার সলিউবল না, এগুলো হচ্ছে লিপিড সলিউবল। সো এগুলো যেহেতু লিপিড সলিউবল, এগুলো আসলে মানে কোনো ডিপেন্ডেন্সি নেই কারো উপরে, যে আচ্ছা আমার সেল মেমব্রেন যদি ভেদ করতে আমার কারো সাহায্য দরকার আছে, না, এরকম না। সো এগুলো যেহেতু লিপিড সলিউবল, এগুলো খুব সহজেই ভিতরে ঢুকে যেতে পারে, মানে সেলের মধ্যে ইন্টার করে যেতে পারে। সো ব্যাপারটা এরকম যে এই যে সেল, বাইরে অক্সিজেন আছে, এটা খুব সহজেই সেলের মধ্যে ঢুকে যেতে পারে। তো কার্বন ডাইঅক্সাইড তো সেলের মধ্যে ঢুকবে না, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ভিতরে আছে, সেটা খুব সহজেই সেলের বাইরে বেরোয় যেতে পারে। সো এই যে বিষয়টা, যে সেলের মধ্যে যাওয়া বা বাহিরে আসা, এই যে ট্রান্সপোর্টটা, এটা খুব সহজেই এই লিপিড বাইলেয়ার মেমব্রেন দিয়ে এটা করতে পারে, কারণ হচ্ছে এটা লিপিড সলিউবল। পাশাপাশি এগুলোর মলিকুলার ওয়েট খুবই কম, এগুলার মলিকুলার ওয়েটে কিন্তু কম। সো যে জিনিসগুলোর মলিকুলার ওয়েট খুব কম, এবং যেগুলা হচ্ছে মলিকুলার ওয়েট বা সাইজ কম, ছোট, এবং পাশাপাশি যে জিনিসগুলো হচ্ছে লিপিড সলিউবল প্লাস মলিকুলার সাইজ ছোট, সো এই জিনিসগুলো কিন্তু সিম্পল ডিফিউশনের মাধ্যমে ট্রান্সপোর্ট। এবং আমরা যখন ড্রাগ পড়বো, ফার্মাকোলজি পড়বো, তখন আমরা দেখবো যে অনেক ড্রাগ যেগুলো লিপিড সলিউবল, বেশিরভাগ ড্রাগ লিপিড সলিউবল, সেগুলো কিন্তু আসলে এইভাবেই ট্রান্সপোর্টেড হয় সিম্পল ডিফিউশনের মাধ্যমে। সো এই জিনিসটা গেল। আচ্ছা, এবং ডিফিউশন, সিম্পল ডিফিউশন আরেকভাবেও হইতে পারে, সেটা হচ্ছে চ্যানেল প্রোটিনস। কিছু চ্যানেল প্রোটিনসের মাধ্যমেও সিম্পল ডিফিউশন হইতে পারে, অর্থাৎ মানে এই অ্যাকোয়াপোরিনস আমরা বলতে পারি এগুলাকে, হ্যাঁ, যে অ্যাকোয়াপোরিনস বা কিছু ওয়াটারি চ্যানেল, এগুলোর মধ্যে দিয়ে দেখা গেল যে কোনো একটা সাবস্টেন্স সেটা এভাবে ট্রান্সপোর্টেড হয়ে গেছে একেবারে সিম্পলি, হ্যাঁ। তবে এটা কোনো ক্যারিয়ার প্রোটিন না, এটা জাস্ট একটা চ্যানেল, হ্যাঁ, এটা একটা চ্যানেল, এবং এই চ্যানেলের মধ্যে দিয়ে মানে এটা কোনো ক্যারিয়ার প্রোটিন না, এটা জাস্ট একটা চ্যানেল, এবং চ্যানেলের মধ্যে দিয়ে একটা সাবস্টেন্স ভিতরে চলে আসছে, হ্যাঁ, চ্যানেলের মধ্যে দিয়ে। আচ্ছা, যাই হোক, এরপর আসি ফ্যাসিলিটেড ডিফিউশন। এটা খুবই ইম্পর্টেন্ট, ফ্যাসিলিটেড ডিফিউশন। সিম্পল ডিফিউশন যেটা, অর্থাৎ এই যে সেলের মধ্যে অক্সিজেন ভিতরে ঢুকলো, কার্বন ডাইঅক্সাইড ভিতর থেকে বেরোলো, সো এইগুলাতে খুব সহজেই বেরোতে পারতেছে লিপিড বাইলেয়ার ভেদ করে। বাট ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে যেটা হয়, যে এই জায়গার মলিকিউলসগুলো, ফার্স্ট কথা, এগুলো লিপিড সলিউবল না, অর্থাৎ লিপিড সলিউবল মানে কি, লিপিডে এগুলা
ডিজলভ হইতে পারে, লিপিডের মধ্যে দিয়ে চলে আসতে পারে, কোনো বাধা পাবে না। ফলে এগুলো মেইনলি ওয়াটার সলিউবল টাইপের, ওয়াটার সলিউবল বা পোলার। ফলে যেহেতু ওয়াটার সলিউবল বা পোলার, ফলে আমরা জানি সেল মেমব্রেনের যে ফ্যাটি অ্যাসিড পোর্শনটা থাকে ওটা যেহেতু নন পোলার, ফলে এটাকে ভিতরে যাইতে দিবে না এই সকল সাবস্টেন্সকে, যেমন গ্লুকোজ, ঠিক আছে, বা বিভিন্ন আয়ন, সোডিয়াম বা হচ্ছে গিয়ে পটাশিয়াম, ঠিক আছে, বা ক্যালসিয়াম, এই জিনিসগুলোকে। তো যে ফার্স্ট কথা, যেগুলো লিপিড সলিউবল না, ওয়াটার সলিউবল, এবং যেগুলো হচ্ছে মলিকুলার সাইজ বা লার্জার সাইজের হয়, সেগুলো কিন্তু এই ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে ট্রান্সপোর্টেড হবে। এখন যে জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট বা জানতে হবে সেটা হচ্ছে যে ফ্যাসিলিটেড ডিফিউশনে আমরা ধরলাম আমরা সেল মেমব্রেন, লিপিড বাইলার্স। তো এখান দিয়ে নর্মালি যেটা হয় যে গ্লুকোজ কী হয়, বাহির থেকে ভিতরে আসে। তো এই যে গ্লুকোজ আমি ধরলাম, তো গ্লুকোজ কিন্তু ওই অক্সিজেনের মতো ভিতরে খুব স্মুথলি চলে আসতে পারবে না। এটার জন্য ক্যারিয়ার প্রোটিন লাগবে, এনার্জি লাগবে না, বাট ক্যারিয়ার প্রোটিন লাগবে। ক্যারিয়ার প্রোটিন মানে কি, এক ধরনের প্রোটিন যেটা সেল মেমব্রেন দিয়ে থাকবে এবং এটার মধ্যে দিয়ে গ্লুকোজ আসতে পারবে। আচ্ছা, আমরা জানি যে ইনসুলিন হরমোনের ইফেক্টে এই গ্লুকোজটা মেনলি কী করে, সেলের মধ্যে চলে আসে। সো যাই হোক, এটা আমাদের না জানলে হবে, আমাদের যেটা জানতে হবে যে গ্লুকোজ এর এখানে কি হয়, যে ইনসুলিন এফেক্টে এখানে কিছু ক্যারিয়ার প্রোটিন এখানে অ্যাড হয়ে যায় সেল মেমব্রেনে, ফলে এই ক্যারিয়ার প্রোটিন দিয়ে গ্লুকোজ কিন্তু স্মুথলি ভিতরে চলে আসতে পারে। সো ওভারঅল কথা আমরা জানলাম যে ফ্যাসিলিটেড ডিফিউশন মানে কি, এই ক্যারিয়ার প্রোটিনগুলো এই ডিফিউশনকে ফ্যাসিলিটেট করবে। এরা খুব সহজে সিম্পল ডিফিউশনের মতো আসতে পারবে না, এদের আসার জন্য, ফ্যাসিলিটেশনের জন্য আমার কিছু ক্যারিয়ার প্রোটিন লাগবে। এবং এগুলোকে যেমন এগুলা হচ্ছে গ্লুট সিরিজের প্রোটিন, যেগুলোর মাধ্যমে গ্লুকোজ আসে সেগুলোকে আমরা বলি গ্লুট। তো যেমন সবথেকে বেশি পরিচিত একটা গ্লুট হচ্ছে GLUT4, ঠিক আছে। গ্লুকোজ বাদেও গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ বা এরকম বিভিন্ন সাবস্ট্যান্স যেগুলো গ্লুকোজ লাইক, সেগুলো এগুলো দিয়ে আসতে পারে। জানলাম যে ট্রান্সপোর্টের একটা মলিকিউল, সেটা হচ্ছে এরকম একটা, এটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিন। তো এই ক্যারিয়ার প্রোটিনের মধ্যে একটা বাইন্ডিং সাইট থাকবে এই ট্রান্সপোর্টের মলিকিউল। আমি ধরলাম এটা হচ্ছে গ্লুকোজ, তো এই গ্লুকোজের জন্য এই জায়গায় বাইন্ডিং সাইট থাকবে, গ্লুকোজটা এখানে বাইন্ড করবে, পরবর্তীতে এটা এখান দিয়ে ভিতরে ইনসাইড দ্য সেলে ঢুকাই দিল, ইনসাইড দ্য সেলে চলে আসলো গ্লুকোজটা। সো এইভাবে কিন্তু গ্লুকোজটা ভিতরে চলে আসলো, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, এখন কথা হলো যে আমি আরও কিছু কথা এখানে ফ্যাসিলিটেড ডিফিউশনে বলতে চাই। আমি তো গ্লুকোজের উদাহরণটা দিলাম, বাট এখানে ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে কিন্তু অনেকগুলো আয়নও ট্রান্সপোর্টেড হয়। এখন আমাদের মাথায় রাখতে হবে বেশ কিছু চ্যানেল সম্পর্কে। আমরা এতক্ষণ ট্রান্সপোর্ট ক্যারিয়ার প্রোটিন সম্পর্কে জানলাম, তো এই ক্যারিয়ার প্রোটিনের বিভিন্ন টাইপ আছে, যেমন হচ্ছে লিকি চ্যানেল আছে, লিকি চ্যানেল এখান দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট হয়েছে এবং এই চ্যানেলটা হচ্ছে একটা লিকি চ্যানেল। এখান দিয়ে সেলের মধ্যে পটাশিয়াম বেশি থাকে, আমরা জানি সেলের মধ্যে পটাশিয়াম বেশি থাকে। তো এই পটাশিয়ামটা কী করলো, এই লিকি চ্যানেল দিয়ে সেলের মধ্যে বাইরে বের হয়ে যেতে পারে। এবং এটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল নামে একটা জিনিস আছে, যেটা আমরা পরে পড়বো, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল তৈরিতে এটা কাজ করে। সো ওভারঅল কথা, যে সেলের মধ্যে পটাশিয়াম বেশি থাকে, সেই পটাশিয়ামটাকে সেলের বাইরে বের করতে কিন্তু এই লিকি চ্যানেল সহযোগিতা করে। লিকি চ্যানেল যে এটার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। সোডিয়ামের লিকি চ্যানেল আছে, যেটা দিয়ে হচ্ছে সোডিয়াম সেলের বাহির থেকে ভিতরে ঢুকবে। কারণ আলটিমেটলি ডিফিউশন মানে কি, ডিফিউশন মানে হচ্ছে যে জায়গায় বেশি কনসেন্ট্রেশন সেখান থেকে কম কনসেন্ট্রেশনের জায়গায় হচ্ছে একটা সলিউট ট্রান্সফার হচ্ছে বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে। সো এটাই তো আসলে সিম্পল ডিফিউশন বা যে কোনো ডিফিউশন। সো এটার ডেফিনেশন আমার বলা হয়নি এখনও, যাই হোক এখন বললাম। এক ধরনের চ্যানেল আছে যেটাকে আমরা বলি ভোল্টেজ গেটেড চ্যানেল। তো নর্মালি আমাদের এই যে সেল, এই যে একটা সেল, এবং এই সেলের মধ্যে কিছু চ্যানেল ক্রিয়েট হয়। এই চ্যানেলটা হচ্ছে আমি ধরলাম ভোল্টেজ গেটেড মানে হচ্ছে সোডিয়াম বাহির থেকে ভিতরে আসবে এই চ্যানেল দিয়ে বা এই যে ক্যারিয়ার প্রোটিনটা দিয়ে। এখন ভিতরে আসার জন্য নর্মালি ভিতরে একটা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থাকে, যেটাকে আমরা বলি -90 মিলিভোল্ট, আমি ধরলাম নর্মালি। তো এটা যদি -70 হয়, -70 মিলিভোল্ট হয়ে যায়, চেঞ্জ হলো মেমব্রেন পোটেনশিয়ালের, তাহলে দেখা যায় এই চ্যানেলগুলো ওপেন হয় এবং তখন সোডিয়াম ভিতরে আসে। ব্যাপারটা এরকম যে শুধুমাত্র পোটেনশিয়ালের চেঞ্জ হলেই এই চ্যানেলগুলো ওপেন হবে। লিকি চ্যানেল জানছি আমরা, ভোল্টেজ গেটেড চ্যানেল জানছি। এখন আমরা আরেক ধরনের চ্যানেল সম্পর্কে জানবো, সেটা হচ্ছে লাইগেন গেটেড চ্যানেল। ঠিক আছে, লাইগেন গেটেড চ্যানেল। তো লাইগেন গেটেড চ্যানেল মানে কি, আবারও সেম এই যে একটা সেল, এবং এই সেলের মধ্যে আমি ধরলাম আবারও একটা চ্যানেল। তবে এই চ্যানেলটা হচ্ছে কিছু কেমিক্যাল সাবস্টেন্সের স্টিমুলেশনে হচ্ছে। আমি ধরলাম বাইরে সোডিয়াম, এই সোডিয়াম ভিতরে তখনই ঢুকবে যখন কিছু কেমিক্যাল সাবস্টেন্স, আমি ধরলাম অ্যাসিটাইল কোলাইন মানে একটা কেমিক্যাল সাবস্টেন্স, অ্যাসিটাইল কোলাইনটা এখানে বাইন্ড করে এই চ্যানেলটাকে ওপেন করে দিয়েছে, তখন ভিতরে ঢুকতে পারবে এই আয়নটা,
ঠিক আছে, ক্যালসিয়াম বা সোডিয়াম, মানে এইগুলা তখনই ঢুকতে পারবে শুধুমাত্র এই কেমিক্যাল সাবস্টেন্স। লাইগ্যান্ড মানে কোনো একটা কেমিক্যাল হতে পারে, সেটা একটা হরমোন হতে পারে, সেটা একটা নিউরো ট্রান্সমিটার অথবা কোনো কেমিক্যাল সাবস্টেন্স। হ্যাঁ, সো আমরা এই চ্যানেল সম্পর্কে জানলাম। এখন আমরা আরেক ধরনের চ্যানেল সম্পর্কে জানবো, সেটা হচ্ছে মেকানিক্যাল চ্যানেল। অর্থাৎ এখানে আরেকটা চ্যানেল আমি ধরলাম আছে, এবং এই চ্যানেলটা তখনই হচ্ছে ওপেন হবে, বাইরে থেকে সোডিয়াম ভিতরে ঢুকতে হবে, তখন এই চ্যানেলটা ওপেন হবে যতক্ষণ পর্যন্ত না কোনো আমরা ধরলাম আমি এক জায়গায় ইনজুরি হয়েছে, হুট করে আমার হাত এই জায়গায় মানে প্রচুর ক্রাশিং হয়েছে, চাপা খাইছি। তো চাপা খাওয়ার কারণে এখানে পেইন হয়েছে, সেরকম পেইন, টাচ, এরকম বিভিন্ন সেন্সেশনের ফলে দেখা যেতে পারে এই রিসেপ্টরটা স্টিমুলেটেড হয়ে এটা খুলে যেতে পারে, এবং এনএটা বা সোডিয়াম আয়নটা ভিতরে ঢুকতে পারে। এবং সোডিয়াম আয়নটা ভিতরে ঢুকবে তখন হচ্ছে কী করবে, এটা পরবর্তীতে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট করার মাধ্যমে এই যে সেন্সরি স্টিমুলাসটা ব্রেনে পাঠাবে। সো ওভারঅল কথা যে আমার এই যে বিষয়টা হইলো, সোডিয়াম চ্যানেলটা ওপেন হইলো, এটা পেইন টাচ সেন্সেশন, এটাকে আমরা বলি মেকানিক্যাল চ্যানেল। হ্যাঁ, বা মেকানিক্যাল যে এক ধরনের কেরিয়ার। সো আমরা অনেকগুলো কেরিয়ার সম্পর্কে জানি, এই সবগুলোর মাধ্যমে ফ্যাসিলিটেড ডিফিউশন হতে পারে। তো ফ্যাসিলিটেড ডিফিউশনের মধ্যে আমরা মেনলি গ্লুকোজ, তারপরে বিভিন্ন আয়ন এর ট্রান্সপোর্ট সম্পর্কে জানি। সোর্স এফেক্টিভ ডিফিউশন, এগুলো আমাদের পড়ে নিতে হবে, যে কনসেন্ট্রেশন ডিফারেন্স, ঠিক আছে। অর্থাৎ এই যে সেল, তো সেলের বাহিরে বেশি কনসেন্ট্রেশন আছে আমি ধরলাম, সেলের ভিতরে কম কনসেন্ট্রেশন আছে। তো আমরা জানি বেশি কনসেন্ট্রেশনের জায়গা থেকে কম কনসেন্ট্রেশনের জায়গা হচ্ছে মেনলি ডিফিউশনটা হয়। তো কনসেন্ট্রেশনের ডিফারেন্সটা যত বেশি হবে, বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা ডিফারেন্সটা যত বেশি হবে, ডিফিউশন তত বেশি হবে। সাইজ অফ দ্য মলিকিউল যত বড় হবে, রেট অফ ডিফিউশন তত বেশি হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু রিজনস, এটা হচ্ছে কি, এটা হলো গিয়ে রেট অফ ডিফিউশনের ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল। এই প্রত্যেকগুলো জিনিস আমাদের একটু জেনে নিতে হবে, পড়ে নিতে হবে, এগুলো আমরা একটু দেখে নিব। হ্যাঁ, যে লিপিড সলিবিলিটি যত বেশি, লিপিড রেট অফ ডিফিউশন তত বেশি, কারণ এখানে হচ্ছে আমরা কি জানি যে সিম্পল ডিফিউশন হয়। তারপর হচ্ছে নাম্বার অফ প্রোটিন চ্যানেল ইন দ্য সেল মেমব্রেন, যত বেশি রেট অফ ডিফিউশন বেশি, ফ্যাসিলিটেড ডিফিউশনটা তত বেশি হবে। তারপর মলিকুলার ওয়েট যত বেশি, রেট অফ ডিফিউশন তত বেশি। আচ্ছা যাও, এই জিনিসগুলো আমরা একটু দেখে নিব। তারপর হচ্ছে স্যাচুরেবিলিটি একটা টার্ম আছে, সেটা নিয়ে আমরা একটু জানবো। আমরা গ্লুকোজ ট্রান্সপোর্ট নিয়ে জানছি, তো আমি ধরে নিলাম যে এই যে তো সেল মেমব্রেন, তো এই সেল মেমব্রেনে গ্লুকোজের জন্য ট্রান্সপোর্টার প্রোটিন থাকে। তো এখন এই ট্রান্সপোর্টার যে প্রোটিনগুলো আছে, আমি কী করলাম, আমি হচ্ছে অনেক গ্লুকোজ আমার সেলের মধ্যে আমি ধরলাম নিব, অনেক গ্লুকোজ সেলের মধ্যে আমি নিব। তো গ্লুকোজের কনসেন্ট্রেশন, এই যে কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ আমরা ধরলাম এত বাড়াইছি, কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ আমরা অনেক বাড়াচ্ছি, এবং এটা বাড়ানোর ফলে যেটা হয়েছে যে আমার গ্লুকোজ কনসেন্ট্রেশন বাড়াইছি, এগুলো তো এই ট্রান্সপোর্ট দিয়ে ভিতরে ঢুকবে ট্রান্সপোর্ট প্রোটিন দিয়ে। কিন্তু যদি এমন ট্রান্সপোর্ট প্রোটিন কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক থাকে, সো এই নির্দিষ্ট সংখ্যক ট্রান্সপোর্ট প্রোটিন যদি এমন হয় যে গ্লুকোজের কনসেন্ট্রেশন বাড়িতেছি, এবং ফলে দেখা যায় ট্রান্সপোর্ট প্রোটিনগুলো গ্লুকোজকে ভিতরে নিতে সব ট্রান্সপোর্ট প্রোটিনগুলো স্যাচুরেটেড হয়ে গেছে বা সব কাজে লেগে গেছে, এখন ট্রান্সপোর্ট প্রোটিন আর বাকি নেই, কিন্তু গ্লুকোজ তো আমি বাড়াইতেছি। ফলে যেটা হবে যে তখন কিন্তু রেট অফ ডিফিউশন এরকম একটা মানে স্ট্রেট লাইনে চলে আসবে, মানে এরকম একটা সোজা লাইন, তখন আর কিন্তু মানে ডিফিউশন হবে না। কারণ হচ্ছে আমার যে সব স্যাচুরেটেড হয়ে গেছে, এটাকে আমরা বলতে স্যাচুরেবিলিটি। হ্যাঁ, সো আমাদের এই যে ফ্যাসিলিটি ডিফিউশন বা আমরা দেখবো অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ওই টাইমেও কিন্তু এগুলো স্যাচুরেবিলিটি শো করে। সো স্যাচুরেবিলিটি কি, সেটা সম্পর্কে একটা ধারণা দিলাম। এখন ডিফিউশনের ইম্পর্টেন্স কী, তো লাং, টিস্যু, এই সকল জায়গায় কিন্তু আমরা জানি যে ট্রান্সপোর্ট বা ট্রান্সফার, যে অক্সিজেন ভিতরে আসবে, কার্বন ডাইঅক্সাইড বেরোবে, সো এই বিষয়গুলোতে কিন্তু ওই জায়গায় এক্সচেঞ্জের ক্ষেত্রে আমাদের ডিফিউশন লাগে। তারপরে এই যে ফুড স্টাফস এর সাথে ডাইজেস্টিভ জুসের যে মিক্সচার, এই মিক্সচারের ক্ষেত্রে ডিফিউশন লাগে। তারপরে পেন্টোস, মিনারেলস বা বিভিন্ন ওয়াটার সলিউবল ভিটামিনস, সেটার যে অ্যাবজর্পশন জিআইটিতে, সেগুলো ডিফিউশনের মাধ্যমে হয়। সো ডিফিউশনের মাধ্যমে কী হয় সেগুলো এখানে আমাদের একটু জেনে রাখা লাগে। ক্যাপিলারি যে বেড থাকে, ক্যাপিলারি বেডের এখানে যে বিভিন্ন নিউট্রিয়েন্টসের, বিভিন্ন সাবস্ট্যান্সের ট্রান্সপোর্ট হয়, এটা কিন্তু ওই ডিফিউশনের মাধ্যমেই হয়। তো নিউমোনিয়ার ক্ষেত্রে কী হয়, অ্যালভিউলার যে মেমব্রেন আছে সেখানে থিকনেস বাড়ে, ফলে এখানে অক্সিজেনের ডিফিউশন কমে যায় এবং ফলে হাইপক্সিয়া হয়। সো এরকম বিভিন্ন টার্ম আছে। আসলে এই জিনিসগুলো না আমরা যখন শুরুতে ইনিশিয়ালি পড়তেছি আমাদের মাথায় নাও ঢুকতে পারে, বাট আমরা জাস্ট একটু পড়ে রাখার ট্রাই করবো, বেসিক জিনিসটা বোঝার ট্রাই করবো, ডিফিউশন কী জিনিস এবং এটা কোন ক্ষেত্রে লাগে। পরবর্তীতে যখন আমরা রেসপিরেটরি সিস্টেম পড়বো আমরা এগুলো আর ভালো করে বুঝবো। অসমোসিস জিনিসটা কি, এটা জেনে আমরা ভিডিও শেষ করবো, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, অসমোসিস মানে হচ্ছে সহজ কথা যে আমরা জানছিলাম যে ডিফিউশন হচ্ছে বেশি সলিউটের জায়গা থেকে সলিউট বা একটা মানে সাবস্ট্যান্স যেটা ওয়াটার না, সলভেন্ট না, সলিউট, রাইট। অর্থাৎ হয়তো বা কোনো একটা আয়ন
বা কোনো একটা গ্লুকোজ মানে গ্লুকোজ বা অন্য কোনো আয়ন বা কোনো কিছু কঠিন কোনো কিছু, সো যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াটার না, তো এরকম সাবস্ট্যান্স যেখানে বেশি আছে সেখান থেকে কম জায়গায় যাবে এবং এক ধরনের ইকুইলিব্রিয়াম তৈরি করবে এবং ইকুইলিব্রিয়াম তৈরি না করা পর্যন্ত ডিফিউশন চলতে থাকবে। কিন্তু অসমোসিস কি? অসমোসিস হচ্ছে বেশি সলভেন্টের জায়গা থেকে, অর্থাৎ এখানে ওয়াটার আছে, এখানে NaCl সলিউশন আছে, তো বেশি সলভেন্টের জায়গা থেকে কম সলভেন্টের জায়গায় যাওয়া, এটাকে আমরা বলতেছি অসমোসিস। অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি যে কম সলিউটের যে কনসেন্ট্রেশন সেখান থেকে সলভেন্ট, মানে ব্যাপারটা হচ্ছে অসমোসিসে সবসময় সলভেন্টের ট্রান্সফার হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। অসমোসিস আর ডিফিউশন মধ্যে কনফিউজ করা যাবে না। ডিফিউশন মানে সলিউটেড ট্রান্সফার, বাট অসমোসিসের ডেফিনেশন আমরা দুইভাবে দিতে পারি, তবে যেভাবেই দিই না কেন সবসময় সলভেন্টের ট্রান্সফার হবে। ফার্স্ট ডেফিনেশন হচ্ছে হায়ার সলভেন্ট কনসেন্ট্রেশন থেকে লোয়ার সলভেন্ট কনসেন্ট্রেশনে যাওয়া। সেকেন্ড ডেফিনেশনটা হচ্ছে যে যেই জায়গায় সলিউট কম, যেমন এই জায়গায় ওয়াটার মধ্যে কোনো সলিউট বা সলিউট কম, এখান থেকে সলভেন্ট অ্যান্ড ট্রান্সফার যেখানে বেশি সলিউট আছে, বিভিন্ন আয়ন আছে, বিভিন্ন সলিউট আছে, এখানে যাওয়া। তো এটা হচ্ছে অসমোসিস। তো অসমোসিসের ইম্পর্টেন্সটা আমাদের জানতে হবে, তবে তার আগে বলে রেখে অসমোসিসের কিছু কন্ডিশন আছে, যে ফার্স্ট কথা দুইটা সলিউশনের ডিফারেন্ট অসমোটিক প্রেশার থাকতে হবে। আচ্ছা, আমি একটা কথা এখানে আরও বলে রাখি যে দেখো অসমোটিক প্রেশার বেশি কাদের? অসমোটিক প্রেশার কিছুর উপর ডিপেন্ড করে। এই জায়গায় NaCl সলিউশন আছে, সো এখানে NaCl এগুলো তো আয়োনাইজড হবে, সো যে সকল এবং NaCl আমরা জানি এগুলো অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলস। হ্যাঁ, এগুলো অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলস, কারণ এরা হচ্ছে আয়োনাইজড হতে পারে, এবং আয়োনাইজ যত হতে পারবে এরা তত বেশি অসমোটিক্যালি অ্যাক্টিভ, এবং এরা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলস বেশি। আর অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলস যারা তারা বেশি ওয়াটারকে নিজেদের দিকে অ্যাট্রাক্ট করে, এই কারণেই মেনলি অসমোসিসটা হয়। আচ্ছা, যাই হোক, সো এই যে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলস এখানে আছে, সো অ্যাকচুয়ালি এই জায়গায় অসমোটিক প্রেশারটা এই জন্য বেশি। সো অসমোটিক প্রেশার তাদেরই বেশি যাদের আয়োনাইজেশন ক্ষমতা বেশি, যারা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলস তাদের। এখানে অসমোটিক প্রেশার কম। সো দুইটা কিন্তু ডিফারেন্ট অসমোটিক প্রেশার আছে, রাইট? সো এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে মাঝে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকতে হবে। অর্থাৎ সেমি পারমিয়েবল মেমব্রেন মানে কি? এখান দিয়ে কোনো সলিউট পাস করতে পারবে না, শুধু ওয়াটারই পাস করতে পারবে, কারণ আমরা জানি অসমোসিসের ক্ষেত্রে শুধু সলভেন্ট বা ওয়াটারই পাস করতে পারবে। আচ্ছা, ইম্পর্টেন্স কী? ইম্পর্টেন্স মানে হচ্ছে কোথায় মানে এটার ইম্পর্টেন্স আছে, যে অ্যাবজর্পশন অফ GAT-তে আমরা অসমোসিসের বিষয়টা দেখবো, তারপরে ক্যাপিলারি ফ্লুইড এক্সচেঞ্জের ক্ষেত্রে আমরা অসমোসিস পাবো, ইউরিন ফরমেশনের রেগুলেশনের ক্ষেত্রে অসমোসিসের ভূমিকা আছে, রিঅ্যাবজর্পশন অফ CSF এখানে হচ্ছে অসমোসিসের ভূমিকা আছে। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এবং এগুলো আমাদের পড়তে হবে। হ্যাঁ, এগুলা মানে আমরা আরও ভালো বুঝবো যখন আমরা সিস্টেমিক ফিজিওলজিগুলো পড়বো, বাট এগুলো আমরা জাস্ট জেনারেলি জেনে রাখি, এগুলো আমরা সবগুলো একটু জেনারেলি দেখে নিব, চোখ বুলে নিব। আচ্ছা, ঠিক আছে। এরপরে আলটিমেটলি আমি একটা জিনিস বলে আসলে ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশার মানে হচ্ছে একটা মিনিমাম প্রেশার। অসমোটিক প্রেশার মানে একটা মিনিমাম প্রেশার দ্যাট ইজ রিকোয়ার্ড টু প্রিভেন্ট অসমোসিস। এখানে কি? এখানে সলিউট বেশি আছে, এখানে 1 2 3 4 5, এখানে হচ্ছে 3টা। তো এখান থেকে এখানে পানিও আছে, সলভেন্টও আছে। সো এই যেখানে সলিউট কম, অর্থাৎ এখানে সলিউট কম, এখানে কম, বাট এখানে সলভেন্ট বেশি। সো মাঝে তো এটা সেমি পারমিয়েবল মেমব্রেন, তো সলভেন্ট এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে সলভেন্ট, এটা আমরা জানি, এখান থেকে এখানে সলভেন্ট যাবে। কিন্তু এখন কথা হচ্ছে এরকম যে সলভেন্ট এখান থেকে এখানে যাবে, বাট যদি এরকম হয় আমরা এখানে প্রেশার প্রয়োগ করলাম, অর্থাৎ যেখানে সলিউট বেশি, এখানে অসমোটিক প্রেশারও বেশি, কিন্তু আমরা কি করলাম? আমরা এখানে হচ্ছে একটা প্রেশার হইতে পারে, সেটা কোনো পিস্টন দিয়ে বা কোনো একটা কিছুতে এখানে আমরা প্রেশার অ্যাপ্লাই করলাম, যে সাইডে সলিউট বেশি। এখানে যদি আমরা প্রেশার অ্যাপ্লাই করি, এই যে প্রেশারটা, এটাকে আমরা বলতেছি অসমোটিক প্রেশার, মানে আলাদাভাবে বা অ্যাজ এ হোল আমরা বলতেছি অসমোটিক প্রেশার। যে এই অসমোটিক প্রেশারটা যদি আমরা ক্রিয়েট করি তাহলে কি হবে? তাহলে এখান থেকে এখানে আর ট্রান্সফার হবে না, অর্থাৎ বা ট্রান্সফার হইলেও সেটা খুবই কম হবে বা অসমোসিস কমে যাবে। সো অসমোটিক প্রেশার ইজ দ্য প্রেশার দ্যাট ইজ ক্রিয়েটেড মানে দ্যাট প্রিভেন্টস দ্য অসমোসিস। সো এখানে যদি আমরা এই অসমোটিক প্রেশারটা এইভাবে চাপ দিয়ে ক্রিয়েট করি, যেই সাইডে সলিউট বেশি আছে, তাহলে এখানে যে আদান প্রদান হয়েছিল সেমিপারমিয়েবল মেমব্রেন দিয়ে সলভেন্টে, সেটা হবে না, সেটা হইলেও কমে যাবে। সো এটাকে আমরা বলতেছি সেই প্রেশারটা যেটা হচ্ছে অসমোটিক প্রেশার।